हमने किया था पर बताया नहीं, उस वक्त पे बताया नहीं, अभी सब कुछ ठंड हो गया तो हमने बता दिया कि हमने क्या किया था। हमने पाकिस्तान के 6 প্লেন को उड़ा दिया था। মানে গেল কয়েকদিন আগে, গেল পরশুদিন ভারতের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তিনি বলছিলেন যে ওই যে যুদ্ধ হলো ভারত পাকিস্তান, ওই সময় নাকি পাকিস্তানের 6টা যুদ্ধ বিমান উড়াই দিছে। পাকিস্তান বলছে যাই হোক, ভারতের মরার উপর খরার গা। একদিকে ভারত এবং আমেরিকার মধ্যে যে শুল্ক যুদ্ধ চলছে তার একটা ইফেক্ট অলরেডি পড়া শুরু করছে। তবে ভারত আনটিল নাও তারা নমনীয় না, তারা মনে করছে যে না, যুক্তরাষ্ট্রের সামনে আমরা ঝুঁকবো না। তবে এর মাঝখানে নতুন আরেক সিদ্ধান্ত আমরা দেখলাম। পাকিস্তানের যিনি সেনা প্রধান আছেন এই মুহূর্তে খুবই ফরফর করে তিনি উঠছেন, কারণ আমেরিকা তাকে বারবার ডাইকা নিচ্ছে এবং কি আলোচনা আছে আগামী দিনে দেশের প্রেসিডেন্ট হতে পারেন তিনি। মাত্র 2 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে। আমেরিকায় বৈশাই মানে ফ্লোরিডার টাম্পায় তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বৈশাই আমেরিকায় বৈশাই ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। তিনি বলছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক তারা ধসিয়ে দেবে, এরপর নিজেরা ধ্বংস হবে। তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলছেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটা দেশ, যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে দিয়ে আমরা ধ্বংস হব। আপনার গত এপ্রিলে যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর একটা বিষয় সামনে আসছিল যে সিন্ধু নদ চুক্তি বাতিল করেছিল ভারত। নয়াদিল্লি বলছিল সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। পাক সেনাপ্রধান আমেরিকায় আয়োজিত এই অনুষ্ঠানে বলেছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ কোনোভাবেই সুযোগ নাই, যদি করে তাহলে সেইটার জন্য পাকিস্তান অপেক্ষা করবে। কেন অপেক্ষা করবে? কারণ যখনই ভারত টাকা পয়সা খরচ করে এই বাঁধটা বানাবে তখনই মিসাইল মাইরা এই বাঁধটাকে উড়াই দিবে। তিনি বলছেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব, যখন বানানো শেষ হবে 10টা মিসাইল মারবো, তো 10টা মিসাইলে বাঁধ ধসে যাবে। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নাই। বেসিক্যালি বিশ্ব ব্যাংকের সহযোগিতায় 1960-এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা 3টি নদীর পানি পায় পাকিস্তান। কেউ কেউ বলছেন একসময় আমাদের এই অঞ্চলটাকে পানিকে কেন্দ্র করে একটা বড় ধরনের যুদ্ধ হবে, কারণ একটা সময় পানি হয়ে উঠবে যুদ্ধের কারণ। আমাদের দেশে অ্যাভেলেবেল পানি আছে, আমরা যেসব দেশে থাকি অ্যাভেলেবেল আছে, কিন্তু বোঝা যায় না। আমরা যে দেশে সেই দেশে অ্যাভেলেবেল না, খাবার পানি আপনি অলওয়েজ কিনে খাইতে হয়, এইভাবে খাওয়ার সুযোগ নাই। তো বাংলাদেশের মানুষ সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যথেষ্ট প্রাকৃতিক রিসোর্স দিয়ে রাখছে, সেই জন্য আমরা পানি খাচ্ছি, অপচয় করছি, মূল্য বুঝতেছি না। কিন্তু যেখানে পানি নাই সেইখানে বোঝা যায়। সো বোঝাই যাচ্ছে যে কিছু কিছু ভবিষ্যৎবাণী সত্য, পানিকে ঘিরে একটা বড় ধরনের যুদ্ধ হবে। এখন ভারতকে আসলে বাঁধ নির্মাণ করবে নাকি পাকিস্তানের 10 মিসাইলের খবর শুনে প্রকল্প থেকে সরে দাঁড়াবে? আমার ধারণা সরে দাঁড়াবে। আপনি কি মনে করেন? পাগল ছাড়া ভালো মানুষ এই কথা বিশ্বাস করবে না যে পুতিন কাকু তলে তলে ইরানের এত বড় ক্ষতি করতে চাইছে। যে অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে, পুতিনের বিরুদ্ধে ইরানের একজন এমপির পক্ষ থেকে, আমার কাছে মনে হয় যে ইরানের ভেতরে মোসাদের বা ইসরায়েলের অসংখ্য এজেন্ট আছে। আর এই এজেন্টদের কারণেই ইরানে অনেক ধরনের ঘটনা কিন্তু গেল কয়েক বছর যাবৎ ইসরায়েল ঘটাইতে পারতেছে। তো এদের মধ্যে যে 2-1জন এমপি মন্ত্রী কানেক্টেড না, এটার তো গ্যারান্টি নাই ভাই। দেখেন কই এর পেঁচাই না কই লাগাইতেছে। আমরা দেখছি যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে রাশিয়ার ভূমিকা শক্তিশালী ছিল। ইভেন আমি আজকেও একটা নিউজ দিচ্ছি যে ইরানকে কিভাবে তলে তলে পারমাণবিক অ্যাক্টিভিটিস থেকে শুরু করে সবকিছুতে রাশিয়া সাপোর্ট দিচ্ছে না। সেখানে রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ যিনি আনছেন তিনি কোনো প্রমাণও দেখাইতে পারেন নাই, তবে ইরানকে একটু আউলাইতে চাচ্ছেন। সরকারের উচিত শক্ত হাতে তাকে প্রটেস্ট করা। ইরানের একজন শীর্ষ কট্টরপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ হোসেন সাফার হাররান্দি, নামের ভিতরে হাররান্দি আছে, লগে ম লাগাইলে কি হয়, যে রাশিয়া আগেই নাকি ইসরায়েলের কাছ থেকে জানতে পেরেছিল যে তারা ইরান সরকারের পতনের পরিকল্পনা করছে এবং হামলার পরিকল্পনা করছে। তার এই মন্তব্যকে ঘিরে ইরান এবং রাশিয়ার মধ্যে যে সম্পর্ক, এ নিয়ে একদল পাবলিক আবার লাইগা বসছে যে না সঠিক, আমাদের মধ্যে আছে এই জাতিটা। একজন পরিচিত লোক একটা কথা কইল, যাচাই বাছাইয়ের টাইম নাই, যেটাকে সেটা নিয়ে লাফানো শুরু হয়েছে। ইরানে কিছুটা এই অবস্থা চলছে। ইরানের এক্সপিরিয়েন্সি কাউন্সিলের এই সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনে বলছে গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে 12 দিনের যুদ্ধ শুরু করেছিল তা ছিল পরিকল্পিত সরকার পতনের অংশ। তার দাবি যুদ্ধের 2 থেকে 3 দিন আগেই
ইসরায়েলের কিছু প্রতিনিধি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তারা যে 2 থেকে 3 দিন পরে ইরানে হামলা চালাবে এই বিষয়ে তাদের পরিকল্পনার কথা জানায় এবং তেহরানের সঙ্গে পুতিন কাকু মানে ইরানের সাথে যেন পুতিন কাকু মানে কোন রকম সহযোগিতা না করে সেটা সম্পর্কে তারা আগেই নোট দেয়, যেন তোমরা স্বৈরাচারের সাথে পুতিন কি সরছিল। তার দাবি রাশিয়াকে বলা হয়েছিল ইসলামিক রিপাবলিক কয়েকদিনের মধ্যে পতন ঘটবে। তো এখন বাবা তোমার এই তথ্য দিল কে? কয় বিষয়টা সিক্রেট, এবং বা রাশিয়া ইরানকে সতর্ক করেছিল কিনা সেই বিষয়ে তিনি কোন রকম বক্তব্য দেননি। ইরান ইন্টারন্যাশনাল বলছে হারান্তির বক্তব্য নিয়ে ইরানি বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে অলরেডি নানান প্রশ্ন উঠতে শুরু করছে। দেশটির সাংবাদিক এবং আইনজীবী এসফান্দিয়ার জোলগাদর তিনি বলছেন, যদি হারান্তির দাবি সত্য হয় তাহলে রাশিয়া ইরানকে জানায়নি কেন? নাকি তারাও ভুল করে ভেবেছিল ইরানের শেষ হয়ে গেছে? তার মানে বুঝতে পারছেন, সেখানে ইস্যুটা ভাইরাল করার জন্য হোক, যেটা করার জন্য হোক, সেখানে কিন্তু একটা প্রতিক্রিয়া বা একদল অনুসারী রাশিয়া বিরোধী অবস্থানে কিন্তু তারা চলে যাচ্ছে। এখন বিশ্লেষকদের মধ্যে আমরা যখন দেখছি যে রাশিয়া সরাসরি এই যুদ্ধটাতে নাক গলানোর সুযোগ ছিল না, কিন্তু কূটনৈতিকভাবে কিন্তু অবস্থান নিচ্ছে, জাতিসংঘে শক্ত অবস্থান ছিল, এমনকি ইসরায়েলের দাবি ছিল ইরানে ব্যবহৃত যে ক্ষেপণাস্ত্রগুলা ইরান পাঠাইছিল ইসরায়েলে, সেখানে অনেক মেশিনারিজ বা পার্টস এগুলো রাশিয়ার যন্ত্রাংশ। রাশিয়া গেল কয়েকদিন আগে তাদের স্যাটেলাইটের মাধ্যমে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে দিল, কত কিছু করলো। অন্তত এতটুকু যাই হোক, ইউক্রেন যুদ্ধের পর থেকে পুতিনের সাথে ইসরায়েলের যে সম্পর্ক এটা কিন্তু তলানিতে। সুতরাং এই ধরনের 2 জন এমপি মন্ত্রীর কথায় পেচকি লেগে ওই দেশের জনগণ যদি রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়, চরম বোকামি হবে।